ছেলেরা তাদের ভেতরে এক ধরনের চাহিদা বা যাই হোক সেটা তৈরি হওয়ার পর তারা যখন সেটা মেটাবার কোনো সঠিক পন্থা খুঁজে পায় না, অনেকেই হয়তো এই পথটাতে হাঁটা শুরু করে। ভাবো যে নারীদের মধ্যে একটু অন্যরকম কাপড়-চোপড় পরা, খোলামেলা রাইট। কাপড়-চোপড় পরা এইরকম সবাই না। কেউ এইরকম জায়গায় থেকে কাস্টমারকে আকৃষ্ট করবার চেষ্টা করে। অনেক গবেষণায় দেখা গেছে যে ড্রাগসও থাকে ওখানে বা হলো বিভিন্ন সময়ে যখন হলো প্রশাসন অনেক কড়াকড়ি হয়, তখন আন্ডারগ্রাউন্ডের অনেকে লুকিয়ে থাকবার জন্য বা এই জায়গাগুলোতে ব্যবহার করে। কিন্তু যারা এগুলোর সাথে জড়িত তাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। ওই যে বিভিন্ন মাদ্রাসায় রেখে পড়ায়। কারণ হচ্ছে যে আমি তো অনেক পাপী, কাজে আমার কিছুটা হচ্ছে যে আমার পাপ লাঘব হবে আমার সন্তান যদি মাদ্রাসায় পড়তে পারে সেরকম জায়গা থেকে। দোতলা একটা বাসায় ছিল, সেখান থেকে হেঁটে নেমে আসলো কাঁদতে কাঁদতে, হাত ভাঙা। যে এত কিছুর পরেও মানুষ বেঁচে থাকে এবং একটু ভালো থাকার আশায় বেঁচে থাকে। অনেক সময় যে প্রেম করে ধরেন পালিয়ে বিয়ে করা, যে আমাদের তো অনেক এরকম রেকর্ড আছে রেকর্ড আছে, হ্যাঁ, এবং নিজে সোজা ওখানে বিক্রি করে। মানে তাহলে আসলে এটা শেষ কোথায়? মানে আমাদের সাথে যে শাহজাদি আপা আছেন, আপা ২২ বছর যাবৎ কাজ করছেন ডেভেলপমেন্ট সেক্টরে। তো সেই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে করতেই আপার জীবনবোধে একটা বড় রকমের পরিবর্তন এসছে এবং সেই যে জীবনবোধের পরিবর্তন, সেই জায়গাটাকেই উনি একেবারে কাগজে কলমে তুলে নিয়ে এসেছেন। তো সেই কাগজে কলমে তুলে আনার গল্পটাই আমরা জানবো। এই যে পেশাটা কি বাংলাদেশে লিগ্যালি তারা এই পেশাটাতে আছেন? কিভাবে আছেন? এইটা না আমাদের আইনগত জায়গা থেকে বলি সেটা কিন্তু একটু ধোঁয়াশা, হ্যাঁ? কোনো আইন বলছে এটাকে যে প্রহিবিটেড এবং কোনো আইনে আবার হচ্ছে যে ওরা যেমন যেটা মূলত করে নোটারি পাবলিক একটা ডিক্লারেশন দিতে হয় ওখানে এবং সেখানে বলে যে আমার আর কোনো কিছু করার অপশন বা উপায় নেই জন্য আমি স্বেচ্ছায় এই পেশাটাকে বেছে নিচ্ছি এবং সেটার জন্য 18 বছর হতে হয়। যেহেতু নোটারি পাবলিক কিন্তু একটা সিস্টেমেটিক একদমই তাই। একদম হ্যাঁ, একদম মানে তো সেই অর্থে যদি বলি যে এক অর্থে আমরা কিন্তু প্রসেসের মধ্যে দিয়ে এটাকে আসলে টিকে আছে এখন পর্যন্ত এবং এইটার একটা ব্রথেলের যে দেখাশোনার ভার কিন্তু সেখানকার থানার, হ্যাঁ, কাজে এটার সাথে প্রশাসন একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং হচ্ছে ওখানে পাহারাদারও থাকে কিন্তু প্রশাসন পুলিশের লোকজন থেকে। কাজেই এইটাকে একেবারে বিচ্ছিন্ন কোনো কিছু সেটা বলার কোনো রকম কোনো সুযোগ নাই। তার মানে ওদেরকে তো আমরা আসলে পতিত কোনো অর্থেই বলতে পারি না। পতিত কারণ শব্দটা তো আমরাই যুক্ত আসলে ওই কাজের একদমই তাই। সাথে। আচ্ছা, এইটা কিন্তু পতিত বা পতিতা যেটা আমরা বলি না, এটা কিন্তু আসলে পুরুষতান্ত্রিক সমাজের যে গতানুগতিক টেন্ডেন্সি যে প্রবণতা যেটা যে নারীদেরকে আগেভাগেই হচ্ছে যে ছুঁড়ে ফেলে ঘৃণ্য বললে তখন আর কেউ ওটা নিজে একদম মানে আ ধোয়া হাত পায় এরকম অচ্ছুত টাইপের, একটা হ্যাঁ, জায়গায় ওরকম একটা ছেড়ে জায়গা। দেয়া। এটাও তো এক ধরনের হচ্ছে যে যেমন নারীকে ছোট করে দেখানো, পুরুষেরও অধীন দেখানো, এগুলো তো এক মানে একেবারেই মানে আমরা বলি যে যুক্তি তর্কর কি বলবো অনেকটা গবেষণালব্ধ জিনিসগুলো আমরা যেভাবে বলি জি, এটা আপু। ওরকম একটা সিস্টেমেটিক প্রক্রিয়া যেটাকে হচ্ছে যে পুরুষতান্ত্রিক প্রক্রিয়া বলা হয় আরকি। তো এইখানে হচ্ছে বিষয়টা এরকমই। একই সাথে মনে করছি একটা ছোট্ট ঘটনা। আমি কোভিড ওই কমিউনিটি যখন খাবার দিতে গেলাম আপা, একজনের হাত ভাঙা ছিল। তো সে আমাকে বলল যে, "আমাকে একটু ৳৫,০০০ একটু বেশি দেওয়া যায়?" আমি বললাম যে, "কেন?" তো বলল যে, "আসলে আমি এরকম আমার কাস্টমারের কাছে গেলাম, তখন উনি আমার সাথে থাকলেন। আমি যখন পেমেন্ট চাইলাম, উনি আমাকে পেমেন্টটা দিল না। হ্যাঁ? তো একটা ৳৫০০ নোট মাত্র বের করল। টাকাটা একবার দিচ্ছে, একবার দিচ্ছে না। তো তার ২ মাসের বাসা ভাড়া বাকি। হ্যাঁ, বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দিচ্ছে এবং তার আসলে কোথাও যাওয়ার এখন এই মুহূর্তে জায়গা নেই। আ গতকালকে উনার যত ছিল আরকি, ওই যে হাঁড়ি-পাতিল যা ছিল সব ফেলে দিয়েছে বাড়িওয়ালা। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন এ তার কাছে ৩ দিন হয়ে গেল বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারছে না। এর আগে সে একটা দোকানে কাজ করত। মার্কেটে সুইপার এর কাজ করত। তো সুইপারের যে বেতনটা, সে বেতনটা পায়নি। ওইদিকে আবার গ্রামে তার হাসব্যান্ড তাকে হচ্ছে তালাক দিয়ে আরেকটা নতুন বিয়ে করেছে এবং সে মাইগ্রেট হয়ে কিন্তু ঢাকায় আসছে। তো এরকম একটা সিচুয়েশন এ এই পথ ছাড়া তার বাচ্চাদেরকে এবং তার ফ্যামিলি কেউ জানে না এরকম একটা কাজ উনি করছেন এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য আর কোনো পথ নেই। খুব বাধ্য হয়ে এরকম একটা মানে ওই ডিসিশন সে নিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যিনি টাকাটা ওই যে কাস্টমার টাকাটা দিচ্ছেন না। তো টাকাটা উনি ধরতে গেল জোরে। তো ধরতে যখন প্লে গেল করার টাকাটা, মতো হ্যাঁ, ব্যাপারটা প্লে করার মতো। মানে ও খুব পৈশাসিক আনন্দ পাচ্ছে। ও যে মানে সময় কাটালো, তারপরে টাকাটা যে ও দিবে, ও একবার দিতে চায়, একবার দিতে চাচ্ছে না। তো উনি যখন জোর করে ধরতে গেল, টাকা ছিঁড়ে গেল। তো টাকা ছিঁড়ে গেছে এইজন্য ওই লোক দুঃখে
বা রেগে, দুঃখ তো বলা উচিত না, আসলে রেগে, রেগে। হ্যাঁ? বা হতাশ হয়ে সে ওনার উপরে আরো নির্মম মানে শারীরিক অত্যাচার করলো, হাত ভেঙে দিল। তো এর তো কোনো বিচার নেই, হ্যাঁ? সে দোতলা একটা বাসায় ছিল, সেখান থেকে হেঁটে নেমে আসলো কাঁদতে, কাঁদতে হাত ভাঙা, হ্যাঁ? মানে চলতে পারছে না, এক হাত ধরে বের হয়ে নামছে। তা তার হাতে ছিল তখন ওই লোকটা ওই টাকাটা ছিঁড়ে যাওয়ার পরে ৳২০০ দিল। সেই ৳২০০ নিয়ে যখন রাস্তায় নামলো, রাস্তায় কিছু গুন্ডা পান্ডা ছেলেরা থাকে মাঝে, মাঝে এইসব কমিউনিটির আশেপাশে ফলো করে। কে যাচ্ছে, কে বের হচ্ছে। ওরা কি করলো, আবার এই ৳২০০ নিয়ে আবার চলে গেল। ছিনতাই করে ফেললো। ছিনতাই করে ফেললো। দেখেন মানে জীবনে ওরা এসে উনি ওই মহিলা ঐদিন খালি হাতে আসলো বাসায়, এসে দেখে বাচ্চারা কাঁদছে। ৩ দিন ধরে খাবার নেই। তো এরকম একটা মানুষকে আমি সৌভাগ্যবান যে ওই সময় আমি ছিলাম পাশে ওনার। কিন্তু এরকম তো হাজার, হাজার মানুষের গল্প আপনি জানেন। হ্যাঁ, আজকে ওই গল্পই শুনতে চাই যেটা আপনার লেখার মাধ্যমে বের হয়ে উঠে এসছে। এসেছে। এবং আমি হয়তো আমরা খুব অনেক দিনের পরিচয় হাসি খুশি ভাবে শুরু করেছি। কিন্তু আজকে গল্পগুলো আসলেই মানে অতটা হাসি খুশি গল্প আসলে খুব হবে আনন্দের না। গল্প আমরা হয়তোই করছি না আজকে, এবং মানে এই গল্পগুলোই জানতে চাই আপা। আপনি তো দীর্ঘ জীবন তাদের সম্পর্কে জেনেছেন, কাজ করেছেন। আচ্ছা, আমি একটা স্পর্শকাতর প্রশ্ন করতে চাই, হ্যাঁ? প্লিজ। আমাদের সমাজে দেখা যায় যে একটু যখন বড় হতে শুরু করে ছেলেরা, তাদের ভেতরে এক ধরনের চাহিদা বা যাই হোক সেটা তৈরি হওয়ার পর তারা যখন সেটা মেটাবার কোনো সঠিক পন্থা খুঁজে পায় না, অনেকেই হয়তো এই পথটাতে হাঁটা শুরু করে। খুব কম মানুষই হয়তো যৌনপল্লীর চেহারা দেখেছে। আপনি যেহেতু সরাসরি সেখানে কাজ করেছেন, সেখানকার মানুষদের সাথে কাজ করেছেন, আপনার মুখ থেকে একটু জানতে চাই যে ওই জায়গাটা কি আসলেই যাওয়ার মতো কোনো জায়গা? আচ্ছা, আসলে এইটাও না আমাদের পুরোপুরি সঠিক ধারণা না যে শুধু ওরকম হলেই যে তারা যৌনপল্লীতেই যেতে চায়। একটা কিউরিওসিটি আছে আসলে। এটা হুম। শুধু আ ওই আগ্রহ একটু থেকে আসলে বড় হওয়া জানতে চাওয়া। কিশোর থেকে, হ্যাঁ, অন্য যেকোনো মানুষের মধ্যেই কিন্তু আছে। এবং হুম, হুম, আরেকটা হুম। জিনিস হচ্ছে যারা দেখেনি, যারা জানে না তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা করার সুযোগ থাকে, যেটা আমারও আগে ছিল। যখন ১ম আমি হচ্ছে যে যৌনপল্লী নিয়ে কাজ করতে হবে, সেখানে যেতে হবে, তখন আমিও ভাবতাম যে আসলে না জানি কি সেটা। এটা কিন্তু আসলে খুব আলাদা রকম কিছু না। একটা গ্রামের মধ্যে একটা পাড়া যেরকম হয়, যেগুলো ছোট সেগুলো ওরকম। আর যেটা হচ্ছে যে বড় যেগুলো, সেগুলো একটা গ্রামের মতোই এটা। বেশিরভাগই দেখা যায় কি সেখানে লোকজনের আনাগোনা আছে এরকম কিছু জায়গায়। পোর্ট এলাকা, শহর এলাকা, এই টাইপের জায়গাগুলো। তাও যেগুলো একেবারে নদীর পাড়ে গ্রামের সাথে মেশানো, সেই জায়গাগুলো তো কাঁচা ঘরবাড়ি। কিন্তু হুম, হুম, অনেক হুম। জায়গাতেই যেমন ময়মনসিংহ শহরে যেই ওগুলোতে কিন্তু পাকা ঘরবাড়ি। আমি ১ম যখন গেছি আমাদেরকে হুম। টুলের উপরে বসতে দিয়েছে। যেহেতু আমারও আগে থেকে অনেকে সেখানে ছিল, ওরা জানে আমরা কেন গেছি। এবং ওখানকার যারা বাবু বা অন্যান্য যারা থাকে তারাও হচ্ছে যে জানে যে এখানে হলো যে কয়টা অফিস কাজ করে, কি, কি কাজ করে। ওখানকার থানা থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকাল সবাই জানে যে এই বিষয়গুলো। হয়তো গলির ভিতর থেকেই আমরা দেখতে পাবো যে নারীদের মধ্যে একটু অন্যরকম কাপড়-চোপড় পরা, খোলামেলা রাইট। কাপড়-চোপড় পরা, এইরকম সবাই না। কেউ, কেউ এইরকম জায়গায় থেকে কাস্টমারকে আকৃষ্ট করবার চেষ্টা করে। ওইটা একটা হচ্ছে যেটা আমরা সাধারণত দেখি না অন্য হুম, হুম। কোথাও। এবং সিগারেট খাওয়া বা ওই যে নেশা করা, পানের দোকান, মানে সাধারণত একটা গ্রামের ভিতরেও যেরকম থাকে ওই জিনিসগুলো কিন্তু সেখানে আছে। আচ্ছা। বা একটা ছোট বাজার এলাকায় যেরকম থাকে সেখানে আছে। কিন্তু ওখানে যে দোকানগুলো থাকে সেটা কিন্তু ওরাই চালায়। মানে ওদের বাবুরাই হোক বা দালালরাই হোক বা ওরা নিজেরাই হোক, ওরাই চালায়। এবং ওখানে হচ্ছে সিগারেট, পান, পুড়ি এই ধরনের অনেক খাবারের জিনিসগুলোও কিন্তু পাওয়া যায়। আ এবং হচ্ছে যে অনেক গবেষণায় দেখা গেছে যে ড্রাগসও থাকে ওখানে, বা হলো বিভিন্ন সময়ে যখন হলো প্রশাসন অনেক কড়াকড়ি হয়, তখন আন্ডারগ্রাউন্ডের অনেকে লুকিয়ে থাকবার জন্য বা এই জায়গাগুলোতে ব্যবহার করে। কিন্তু শুরুতেই এটা একটা ইস্যু, হ্যাঁ, বিগ ওটা ইস্যু। কিন্তু এটা একটা আসলে ইস্যু। তবে ওই যে কেউ যেতে গেলে এমন অনেকগুলো আছে সামনে থেকে কিছুই বুঝতে পারবে না যে এটার ভিতরে হচ্ছে যে কি হচ্ছে, বা আচ্ছা। ঢোকার পরে তারপরে হচ্ছে যে কার সাথে কমিউনিকেট করবে বা কি ঐরকম সিস্টেম করাই থাকে হুম। যে জায়গাগুলোতে হচ্ছে তারা যায়। আরেকটি বিষয় হলো যে অনেকেই আছে যারা দীর্ঘদিন থেকে যায়। কারো, কারো থাকে হচ্ছে যে নির্দিষ্ট একজন যার হুম, কাছে হুম। যেতেই সে পছন্দ করে। আ ওরাও তাকে হলো যে ভালোবাসার মানুষ কিংবা স্বামীর মতো দেখে। অনেকে আছে দায়িত্ব পালন করে। থাকে ব্রথেলে, হুম, হ্যাঁ? হুম, হুম। বা তার সেই পছন্দের মানুষ যে আসলে বাইরে হুম, থাকে, হুম, বাইরে হয়তো তার সংসার আছে, আলাদা আ আ আচ্ছা। স্ত্রী আছে একদমই। কিন্তু ভিতরে তার একজন কেউ আছে।
এবং সে তার দায়িত্ব পালন করে। কিন্তু রাখছে সবকিছু ওখানে। হ্যাঁ, রাখছে ওখানে। কারণ মেইন স্ট্রিম সোসাইটি হয়তো তাকে একসেপ্ট করবে না, এইজন্য তাকে আহ আনছে না, নাকি তাকে এগুলো না বিভিন্ন বিভিন্ন আঙ্গিক আছে। আঙ্গিক আছে। একেকজনের জীবনে একেক রকম ঘটনা। কেউ আনতে চাইলে হুম, সে নিজেই বলে যে আমি সোসাইটিতে যেয়ে থাকতে পারব না। হুম, বেশিরভাগ ক্ষেত্রেই কেউ বিয়ে করে তাকে সামাজিক মর্যাদা দিবে এটা করতে চায় না করতে আসলে। চায় না। হ্যাঁ? ভাবে যে ২ টা ২ দিকে যেভাবে আছে হুম, সেভাবেই হুম, থাকুক। আচ্ছা, তো এইরকম কিছু বিষয় আসলে থাকে। কিছু গল্প কি একটু বলতে পারেন? মানে এই জি। যে এটা তো একটা ভাগ্যের নির্মম পরিহাস বা পরিণতি না? একটা মেয়ে যখন আচ্ছা ওরকম ভাগ্যের পরিণতি কিনা আমি আসলে জানি না। আমার মনে এটা হয় যে বলা উচিতও জীবন কিনা? বলা উচিতও বলা কিনা উচিতও আসলে। না এই কারণ ধরনের শব্দ, তার তাই তো? জীবন হ্যাঁ, চক্রের মধ্যে তার যা পাবার কথা ছিল। সেটা সে ধরেন একজন পায়নি। পায়নি সে হ্যাঁ, যেখানে। হ্যাঁ, বরং হ্যাঁ। পায়নি তো অবশ্যই এবং উল্টা আরো কিছু ঘটনা তার জীবনে ঘটেছে যেটা আসলে ঘটার দরকার মানে না জীবন ঘটলে তার জীবনটা এরকম হতো না হতো না। আসলে। এবং প্রতিটা সে তো একটা মানুষ, সে এই দেশের নাগরিক। সে এখানে ভোট দিচ্ছে। তার রাইট। ন্যাশনাল আইডি আছে। কাজেই মানুষ হিসেবে তার যা পাবার কথা। একদমই সেই মানে জায়গাগুলো কিন্তু সে পাচ্ছে একদমই না। তাই অধিকারগুলো এবং নিশ্চিত না, হয় হ্যাঁ। না। একদমই তাই। এই যে কথা বলতে গিয়েও কিন্তু আসলে আমাদের জানা হয়। আমরা কিন্তু প্রায়ই কোনো একটা ঘটনার জন্য বা এই যে যাদের নিয়ে কথা বলছি, আমি কিন্তু বলেই ফেলছি খুব হুট করে। যেটা আমাদের প্রচলিত শব্দ না? মানে হুম, শব্দের হুম, ব্যবহার। হুম, আমরা কিন্তু হুম। চিন্তা না করেই বলছি যে ভাগ্যের হ্যাঁ, নির্মম পরিহাস। এইজন্যই সেই মানুষটা আজকে এখানে আছে। নাকি একসময় জীবন তাকে জীবন যুদ্ধ বা জীবনের তার সাথে যে তার যে রাইটস গুলো ছিল, হ্যাঁ? তার যে মৌলিক অধিকার ছিল, সমাজ থেকে তার যা দেশ থেকে তার যা পাবার কথা ছিল, হুম, হুম, হুম। সেই সুযোগ সুবিধা, সেই অধিকারগুলো না পাওয়ার কারণেই তো আজকে তাকে ওখানে থাকতে হচ্ছে। তাই না? মানুষ হিসেবে আমরাই আসলে সেটা নিশ্চিত করতে পারিনি। পারিনি। হয়তো একজন নাগরিক হিসেবে নিশ্চিত করতে পারিনি। হয়তো পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে নিশ্চিত করতে পারিনি। করতে কিন্তু পারিনি। এটা কিন্তু আমরাও এই দায়ভার কিন্তু কোনোভাবে এড়াতে আমি পারি না। কোনোভাবে এক্সাক্টলি। এড়াতে এড়াতে পারছি না। পারি না। পারছি না কারণ হচ্ছে যে সিস্টেম গুলোর মধ্য দিয়ে ওরা আজকে এই অবস্থায় এসেছে। সেইখানে যারা কাজ করেছে তারা আমাদের কেউ না কেউ এবং রাইট। যারা এই পেশাটাকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছে তারাও আমাদেরই কেউ না কেউ কেউ। না কেউ। হুম। কাজে ওই জায়গাটাই সমাজের মানুষ হিসেবে বলি বা যাই হিসেবে বলি আমি আপনি কিন্তু আসলে দায় এড়াতে পারছি না এবং এই বইটা পড়লে হয়তো অনেকে বুঝতে পারবে কিছু ঘটনা যে আমাদের জীবনের সাথে ওরা কত জড়িত। এবং কোনো জায়গায় ওদের জন্য আমার জীবনের প্রভাব বা আমার জন্য তার জীবনের প্রভাব এই জিনিসগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। একদমই এবং তাই। নারীর বিষয়টা আমি সবসময় বলি এইজন্যই যে বাংলাদেশের নারী অধিকার আন্দোলনের, নারী সমতা আন্দোলনের যে জায়গাগুলো তার বাইরে কিন্তু ওরাও না। হুম। কাজে এই আইনটা যদি হচ্ছে যে পাস হয় বা কোনো একটা রাইট। সুযোগ সুবিধা বা যেটা উইমেন ডেভেলপমেন্ট পলিসি যেটা নারী উন্নয়ন নীতির জায়গাটাতে সেখানে যদি তাকে আমরা হলো যে ঢুকাতে পারি, এই জায়গাগুলোর কিন্তু বেনিফিট তাদের পাবার কথা। যৌনকর্মীর হচ্ছে অধিকারের জায়গাটা কিন্তু একেবারেই হচ্ছে যে বিচ্ছিন্ন কোনো বিচ্ছিন্ন বিষয় না। বিষয় এটা না। আমাদের হলো মেইনস্ট্রিম নারীর যে জায়গা মূল স্রোতধারার সাথে এই অধিকারের সাথে তারা জড়িত। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, মানে সবারই প্রশ্ন যে আসলে নারীদের কেন আসলে ওখানে যেতে হয়? মানে কি ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা আপনি যদি নাম উল্লেখ না করেও হয়, হয়তো আচ্ছা নিশ্চয়ই আমরা গল্প চেনেন। গবেষণাতে এবং অভিজ্ঞতাতে অনেকগুলো জিনিস জি, পেয়েছি। জি। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে গল্পগুলো আছে। আ যেমন একটা গল্পের কথা বলি হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিয়েটাকে যেভাবে dignified মানে বিয়েটা হচ্ছে আমার সম্মানের, আত্মসম্মানের সাথে জড়িত, আমার স্ট্যাটাস এর সাথে জড়িত এরকম। তো একই এবং glorified একই রকম করে কিন্তু ওরাও মনে করে যে আমি যদি বিয়ে করে সমাজে থাকতে পারি ওটা হবে আমার সবচেয়ে বেশি সম্মানের। আচ্ছা। ওরা মনে করে একজনের স্ত্রী হওয়া, লিগ্যাল স্ত্রী হওয়া হচ্ছে যে সবথেকে সম্মানের। সম্মান। তো একজন যৌনকর্মী হয়তো সে ২০ বছর ধরে আছে, ১০ বছর ধরে আছে, ১৫ বছর ধরে আছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে, "আপনার জীবনের স্বপ্ন কি?" একটা বড় অংশ বলছি এই যারা হলো বলেছে যে, "একজন ভালো মনের মানুষকে বিয়ে করে সমাজে উঠে দেওয়া হচ্ছে আমার শেষ মানে শেষ ইচ্ছা। আল্টিমেট হচ্ছে হ্যাঁ, ইচ্ছা।" তারা অনেকেই কিন্তু হচ্ছে গ্রামের বাড়িতে ওই যে বিভিন্ন মাদ্রাসায় রেখে পড়ায়। কারণ হচ্ছে যে, "আমি তো অনেক পাপী। কাজেই আমার কিছুটা হচ্ছে যে আমার পাপ লাঘব হবে আমার হুম, সন্তান যদি মাদ্রাসায় পড়তে পারে।" সেরকম জায়গা থেকে। ওখানে তো বিভিন্ন ধরনের পাওয়ার স্ট্রাকচার আ উন্নয়ন উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে বা এনজিওদের মাধ্যমে যে জায়গাগুলো হয়েছে সেটা হচ্ছে যে তাদের মধ্যে নেতৃত্বের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা তৈরি করা হয়। হচ্ছে। যার ফলে তাদের ভিতরে গ্রুপ তৈরি হয়েছে। আচ্ছা। এবং প্রত্যেকটা হচ্ছে যৌনপল্লীতে একটা করে যৌনকর্মী সংগঠন আছে যেটা সরকারের কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে ধরেন মহিলা বিষয়ক অধিদপ্তর হতে পারে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো হতে পারবে সেখান থেকে রেজিস্ট্রেশন পাওয়া। আচ্ছা। আচ্ছা। তো যার ফলে কিন্তু ওটা তাদের একটা বড় লিগ্যাল স্ট্যাটাস। ওই হ্যাঁ, সংগঠন এইটা আমার পেশাগত সংগঠন এবং সেই সংগঠনের আমি একজন কর্মী। কর্মী। আচ্ছা। এবং এই জায়গাটায় কেউ যদি মনে করে যে না সে এই কাজটা করবে না, এরকম অনেকেই আছে যারা ভাবে যে আমি সমাজে উঠে যাবো, আমি অন্য কোনো কাজ করব। ওদের চারপাশে প্রতারকের অভাব নেই। হুম?
তারা প্রতিদিন হিসাবে হচ্ছে তাদেরকে ঘর ভাড়া দিতে হয়। প্রতিটা কিছুর জন্য তাদের কাছে টাকা দিতে প্রতিদিন হয়। হিসেবে? দিন হিসাবে ইলেকট্রিসিটি, দিন হিসাবে হচ্ছে ঘর ভাড়া, দিন হিসাবে হচ্ছে Oh my God! পানি এরকম, হ্যাঁ? মানে এবং সর্বোচ্চ রেট আসলে পার স্কয়ার ফিট হিসাব করলে সবচেয়ে বেশি রেট আসলে ওরা দেয়। ওখানে দেয়। মানে তো পুরো বাংলাদেশে কস্টিং তাদের সবচেয়ে বেশি? হ্যাঁ, অলমোস্ট? অলমোস্ট। Oh my God! তো এরকম করতে গিয়ে অনেকে হচ্ছে ফিরে যায়, সমাজে ফিরে যায়। এবং সেখানেও দেখে যে যারা তাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? আল্টিমেটলি হুম। তারা তার টাকা-পয়সা সবকিছু নিয়ে তাকে আবার হয় ওইখানে যেয়ে আবার তার জন্য কাস্টমার নিয়ে আসছে। আর না হলে ওখানে যেয়ে তার সাথে এমন দুর্ব্যবহার করছে, এমন কিছু করছে যেটার জন্য সে আবার ফিরে আসতে বাধ্য হচ্ছে। তো এই যে প্রতারণার শিকারগুলো হচ্ছে, বহুবিবাহ একটা কারণ, বাল্যবিবাহ কারণ, নদী ভাঙ্গন কারণ। আমরা এরকম অনেককে পেয়েছি। কিছু, কিছু জায়গা আমরা পেয়েছি যেখানে হচ্ছে যে বিভিন্ন উন্নয়ন সংগঠন কাউকে খুব চেষ্টা করেছে কোন একটা জায়গায় তুলে নিয়ে আসবার জন্য। কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে দেখা গেছে আবারও ফিরে গেছে। এগুলোর অনেক ধরনের আঙ্গিক আছে, অনেক ধরনের কারণ আছে। তবে কিছু, কিছু সংগঠন এখন একদম সন্তানদের থেকে শুরু করছে, শিশুদের থেকে শুরু করছে। তো সেই ক্ষেত্রেও একেবারে মার কাছ থেকে শিশুকে একদম আলাদাভাবে নিয়ে যেয়ে তাকে বড় করা, সেটাও কোনো হচ্ছে সুস্থ হচ্ছে না। প্র্যাকটিস হচ্ছে না। আবার চেষ্টা করছে তারা যে মা যেখানে থাকে তার কাছাকাছি কোনো শেল্টার তৈরি করে, কিংবা সারাটা দিন এখানে থাকলো, রাতে যেয়ে মার কাছে থাকলো। এই ধরনের বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু চেষ্টা হচ্ছে। তো এর ভিতর থেকে কতটা পুরোপুরি কার্যকরী হচ্ছে সেটা হয়তো আমার জায়গা থেকে বলা সম্ভব না। কিন্তু কিছু কাজ যে একেবারেই হচ্ছে না তা কিন্তু না। কিছু, কিছু ভালো, ভালো কাজ কিন্তু হচ্ছে। সেগুলো হচ্ছে যে আমরা দেখতে পাই। এবং যেকোনো একজনের জীবনটা নিয়েই যদি হচ্ছে করা যায়, মনে হবে এটা একটা দুষ্টু চক্র। আমরা যেরকম দারিদ্রতার কাছে বলি যে একটা দারিদ্রতা দুষ্টু চক্র। দারিদ্রতাই কিন্তু সবসময় হলো যে এটার কারণ না। ইন্টারনাল মাইগ্রেশন ও হচ্ছে যে একটা বড় কারণ। তারপর হচ্ছে চাকরির জন্য যে ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং সেটাও হচ্ছে যে একটা বড় কারণ। এবং যারা এগুলোর সাথে জড়িত তাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। এবং আচ্ছা। কখনো, কখনো মনে হয় যে আমাদের নিজেদের যে প্রোটেকশন এর যে জায়গাগুলো আছে সেগুলোর থেকে অনেক স্ট্রং। সরকার যদি একটা আ পরিকল্পনা করে, দেখা যায় যে ওরা আরো ৫ টা বিকল্প পরিকল্পনা করে রেখেছে যে এরকম হলে আমরা এটা করব, এরকম হলে এটা করব, এরকম। যেমন আমরা ট্রাফিকিং এর সময় দেখেছি যে সরাসরি হয়তো যশোর দিয়ে পাচার করছে না। হ্যাঁ? তারা হয়তো এমন ১ম মূল জায়গা থেকে তারা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে সেটা আসলে কেউ কল্পনাই করতে পারেনি যে ওখানে নিয়ে যেতে পারে। ৩ টা ৪ টা জায়গা ছেড়ে তারপরে হয়তো অন্য হাতে দিচ্ছে। তো এই ধরনের কনফিউজ অনেক করার জন্য? কনফিউজ করার জন্য। তাকে যেন ট্র্যাক করা না যায়, ট্র্যাক ট্রেস করা না করা যায় না যে এটা আসলে যায়। সে কিন্তু কোথায়? টোটালটা একটা হ্যাঁ। সিস্টেম, হ্যাঁ? যার ফলে এবং দেখা যায় অল্প বয়সী যারা, হ্যাঁ? এরা যখন হচ্ছে এসে বিক্রি হচ্ছে, এখানে কিন্তু পুরোপুরি হলো যে বিক্রি বলা হয় আসলে, কেনা-বেচাই বলা হয় না। আচ্ছা। এবং এখানে মাসিরা থাকেন। মাসিরা মূলত চুকরি খাটায়। চুকরি হচ্ছে যে যারা অল্প বয়সী মেয়ে, এবং অল্প বয়সী মেয়েদের একটা ডিমান্ড আছে এখানে, যেটা বাংলাদেশের কালচারে আপনি দেখবেন যে বিয়ের ক্ষেত্রেও কিন্তু ছেলেরা বা ছেলের পরিবার অল্প বয়সী মেয়েদেরকে হচ্ছে বেশি পছন্দ করে। একজন মাসির আন্ডারে বেশ কিছু এরকম অল্প বয়সী মেয়েরা থাকে যাদেরকে বলা হয় চুকরি, যারা চুকরি। মূলত বন্ডেড লেবার। এবং তারা কিন্তু প্রচুর শারীরিক অত্যাচারও সহ্য করে, এবং টাকা পয়সা কিন্তু ওদের হাতে যায় না। একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত মাসি নিজেই টাকা পয়সা রাখে ওদেরকে এদের একটা বয়স করে। রেঞ্জটা কেমন আপু? রেঞ্জটা হলো যে মোটামুটি ১৩ থেকে পাওয়া যায়। কিশোরী বয়স কিশোরী বলা বয়স যায়। মানে পাওয়া যায়। মানে হুম। মানে একদমই শিশু থেকে হয়তো সদ্য কৈশোরে পড়েছে এরকম থেকে শুরু হয় হয়তো। কৈশোর থেকে পাওয়া যায় আসলে। পাওয়া যায়। তো তাদের কাছে পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য খুব কঠিন হতো কঠিন তখন। হতো। হ্যাঁ, এবং এটার জন্য আল্টিমেটলি মাসিদেরকে একরকম তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বা তাদেরকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ট্রেনিং যাই হোক, একটা কাজের আওতার মধ্যে নিয়ে এসে তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের মাধ্যমে হচ্ছে যে ওখানে পৌঁছানো যেত। কিন্তু আমরা অনেকে জিজ্ঞেস করেছি তার জীবনের লক্ষ্য কি? বেশিরভাগই তো বলে যে জায়গাতেই। কিন্তু কিছু যারা নেত্রী হয়েছে, নেত্রীদের মধ্যে যেমন ওই যে যে সংগঠনটা করেছে সেই সংগঠনটা তারা চালায়, এবং সেখানে ২ বছর পর আ ইলেকশন হয়। তো এইটারও খুব মজার ব্যাপার আছে। ওদের গঠনতন্ত্র থাকে, ওদের হচ্ছে যে নির্বাচনী নীতিমালা থাকে, এবং সেইখানে কিন্তু সরকারি লোকজন, যেমন সমাজসেবা অফিসার, যেমন হলো পুলিশের কোনো অফিসার, তারা কিন্তু ওই যে কমিটিতে থাকে। পুরো নিরাপত্তার দায়িত্ব তো থাকেই, কিন্তু হুম, হুম। পুরো ইলেকশনটা হচ্ছে পরিচালনার দায়িত্বে থাকে। এবং সেখানেও কিন্তু হচ্ছে যে দেখা যায় যে ছোটখাটো আমাদের ন্যাশনাল পার্লামেন্ট হ্যাঁ। ইলেকশনের মতোই কিন্তু সেখানেও বিভিন্ন ধরনের আসলে ঘটনা ঘটে। যেমন ওরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে, "আমরা কেন ২ বছর পর চেঞ্জ হবে? কিন্তু নেতৃত্ব চেঞ্জ হবে, হ্যাঁ? কিন্তু আপনারা তো আমাদের মতো করে আ করেন না। করছেন না।" তো এই ধরনের প্রশ্ন কিন্তু তারা আসলে করে।
তো তাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মনে করে যে অধিকারের জায়গাগুলো নিয়ে তারা কাজ করতে চায়। আবার একই সাথে আরো একটা জিনিস আছে যারা মোটামুটি নেত্রী হয়ে যায় তাদের সাথে তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডোনার হুম, এজেন্সি, হুম, হুম। গভর্নমেন্টের লোকজন তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক লিয়াজু হয়ে তৈরি যায়, হয়। রেওয়াজও তৈরি হয় এবং একটা সময় হয় কি তার একটা গ্রুপ তৈরি হয় এবং সে তার চারপাশে একটা বলয় তৈরি করে। হ্যাঁ? হুম, যার ফলে একজন সাধারণ যৌনকর্মী এবং একজন নেত্রী যৌনকর্মী এর মধ্যে তাদের মধ্যে একটা ডিসট্যান্স তৈরি তৈরি হয়। হ্যাঁ, হয়। ডিসট্যান্সটা সে ইচ্ছা করেই রাখে যে এরকম একটা পাওয়ার প্র্যাকটিস হয়। পাওয়ার হ্যাঁ, প্র্যাকটিস। একদম। কিছু, কিছু যেমন নারীরা আছে যারা বলে আমার জীবনের লক্ষ্য হচ্ছে মাসি হওয়া। কারণ এই ব্রথেলে টিকে থাকতে গেলে আমাকে মাসি হতে হবে। আমি যদি মাসি না হই আমি টাকাও রোজগার করতে পারব না। আমি হলো ক্ষমতাও দেখাতে পারব একটা না। ব্রথেলে আপু কতজন মাসি হয় সাধারণত? এটা আসলে নির্ভর করে ওখানে কতগুলো ঘর আছে, কতগুলো মেয়ে আছে তার উপরে। মানে কিরকম একজন মাসির আন্ডারে আসলে কতগুলো ঘর একজনের থাকে? আন্ডারে কতজন থাকে এরকম কোনো মানে যেমন ১০ জনও থাকতে পারে, এরকম ৪-৫ জনও হয়। থাকতে পারে বা তার কিন্তু ও থেকে চেষ্টা বেশিও করে থাকতে ৪ পারে। জনেরও গ্রুপ হলে সেটার জন্য সে লিডার হয়। যাতে করে সে হ্যাঁ, বেশি সে আর্ন করতে পারে এবং শেষ হ্যাঁ। জীবনে তার এবং জন্য সে যেটা ক্রাইসিসটা না হয়। এক্সাক্টলি সে যেটা করে কি কিনে নেয়। সে টাকার কিনে বিনিময়ে নেয়। কিনে নেয় এবং তাকে দিয়ে প্রচুর কাজ করায়। কাজ করানোর ফলে যে টাকাটা সে পায় সেখান থেকে খুব অল্প সংখ্যক অল্প টাকা হচ্ছে সে ওই যে মেয়েদেরকে দেয়, মেয়েদেরকে মেয়েদেরকে দেয়। দেয়। না একদম আনটোল্ড মডার্ন স্লেভারি সিস্টেম। একদম এখনো এইটার কোনো মানে হচ্ছে যে বিকল্প না। মানুষ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। সেই মানুষটাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। সেখান থেকে একজন যে কিনে নিল সে আয় করছে। তার থেকে একটা সামান্য অংশ যে এত কিছু শোষণ, পাচ্ছে এবং বঞ্চনার কয়েক শিকার বছর হলো ধরে সে তাকে পাচ্ছে। থাকতে হয়। তারপরে একটা সময় সে ওই টাকাটা শোধ করে সেই ইয়ে থেকে বের সে হয়। টাকাটা শোধ করতে শোধ হয়। করতে হয়। হ্যাঁ, এরকম। মানে ও কাজ যদি করে ইনকাম তো হচ্ছেই না, উল্টা উল্টা শোধ করতে হচ্ছে। হ্যাঁ, কারণ সে শোধ করতে বিক্রি হচ্ছে। হয়েছে। মাই গড! অনেক সময় যে মানে প্রেম করে ধরেন পালিয়ে বিয়ে করা যে আমাদের তো অনেক এরকম ঘটনা রেকর্ড আছে, আছে আমাদের রেকর্ড হ্যাঁ, আছে, হ্যাঁ। হ্যাঁ? এবং নিয়ে যে সোজা ওখানে বিক্রি করে দিচ্ছে। আহা! মানে ইমোশনালি তো একটা ধাক্কা একদম খেলোই, খেলোই আবার একদম পুরো জীবনটা বলতে ইয়ে হয়ে তছনছ গেল। হয়ে গেল। আমি একটু রিলেট করতে পারি আপু। আমি গত ২০২০ এ আমি এরকম ইয়েতে একটা কাজে জামালপুরের একটা ব্রথেলে আমি গিয়েছিলাম। তো সেখানে এরকম আমি মানে যেহেতু আমার কাজটাই ছিল মূলত তাদের সাথে কথা বলা, তাদের এখানে আসার গল্প এবং এই জীবনে যে মানে এখন যে এখানে উনি থাকছেন বা এই যে এত কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এর পেছনে যে কারণগুলো তো উনি বলছিলেন যে আ সে তো ভালোবেসেই বিয়ে করেছিল। তো তার তো কখনো এটা গন্তব্য হওয়ার কথা ছিল কথা না। ছিল না। কিন্তু সে এসে যখন এখানে বিক্রি হলো, তারপরে সে আর কখনো ওই ডিসিশনটা নিতে পারেনি যে বাড়িতে যাবে। কারণ বাবা-মা তো আর কখনো তাকে একসেপ্ট করবে না। কারণ আর আর এই পরিবাররা যেটা হয় যে গ্রামের আমরা তো জানি যে একসাথে থাকে, একটা সোসাইটিতে থাকে। তো বাবা-মা সবসময় সোসাইটিকে অনেক ভয় পায়। হ্যাঁ, সোশ্যাল যে স্টিগমার সোশ্যাল কারণে স্টিগমার কারণে হ্যাঁ, যে এমনও অনেকে আছে যার কাছ থেকে বাবা প্রত্যেক মাসে টাকা নিচ্ছে। মানে তার বাড়িতে তার বাবা-মা, ভাই-বোন তার টাকাতেই চলছে। ও কিন্তু এটাও বাড়িতেও আছে। যেতে দেয় না আর হচ্ছে পরিচয় দেয় না। বাবা-মা হ্যাঁ, টাকা নিচ্ছে। নিচ্ছে। মানে এরকম ঘটনা মানে জীবনের যে প্যাথেটিক জায়গাগুলো, যে জায়গাগুলো আসলে খুব টাচি এবং মাঝে, মাঝে ভীষণ ফ্রাস্ট্রেশন একদম। কাজ করতো যে আম কিভাবে সম্ভব আসলে একটা মানুষ কিন্তু যেইটা আসলে আ জীবন থেকে শিক্ষার জায়গা যে এত কিছুর পরেও মানুষ বেঁচে থাকে এবং একটু ভালো থাকার আশায় বেঁচে থাকে। এইটা হচ্ছে যে একটা শেখার জায়গা। আমার মনে হয় যে আপা যদি আরো একটু বলেন আমাদেরকে মানে আমাদের যারা অডিয়েন্স আজকের সুরমার গল্পটা তো আপনি বলেছিলেন। অলরেডি আমাদেরকে হুম। বলেছেন। নূরজাহান মাসির গল্পটা একটু শুনতে চাই আমরা। নূরজাহান মাসির অনেক ক্ষোভ আছে। তার কথার মধ্যে অনেক শক্তি আছে। এটা সুরমা বুঝতে পারে। যেমন উনি বলেছেন যে, এই যে লাল সবুজের উনার অর্থটা কি? উনার কাছে মনে হয়েছে লাল সবুজ পতাকার সবুজ অংশটা হচ্ছে উনার সবুজ কৈশোর। আর লাল অংশটা হচ্ছে উনার সতীচ্ছেদের রক্ত। হ্যাঁ? এই যে কথাটা সে কত বলেছে, ডেপথ না হ্যাঁ? মানে একটা মানে এইটার জীবন সাথে ঘনিষ্ঠ কথা। জীবন হুম। ঘনিষ্ঠ কথা। কাজেই মহান হুম। মুক্তিযুদ্ধ আমাদের যেরকম হচ্ছে ভীষণ গর্বের, ভীষণ ভালোবাসার, ভীষণ দায়িত্বের, ভীষণ শ্রদ্ধার। একই সেই সাথে মুক্তিযুদ্ধ একই কিন্তু সাথে এটা আমাদের একেকজনের কাছে একেক জীবনে একেক রকমের। রকম। হ্যাঁ। রাইট। কাজে কত যে আত্মত্যাগ আছে, কত যে আত্মত্যাগ আছে সেগুলো আমরা সবাই সবকিছু জানি না। জানি কাজে না। আমি ওই জায়গাটাও বলতে চাই যে আমরা যাদের কথা বলছি, যাদেরকে আমরা ঘৃণ্য মানুষ বলি, যাদেরকে আমরা পতিতা বলি, যাদেরকে আমরা একেবারেই আ আলাদাভাবে হচ্ছে যে সমাজের আউটকাস্ট বলছি। বলছি। তাদেরও মধ্যে কিভাবে হচ্ছে তার মুক্তিযুদ্ধের সাথে জড়িত এবং জড়িত। নুরজাহান বাশি একটা সময় বলছিলেন যে যুদ্ধ পরবর্তী যে দেশ তখন তো উনি যৌবন মানে সুস্থ হয়ে গেছেন তার প্রচুর রাইট, রাইট। কাস্টমার এরকম একটা হুম। জায়গায় সে বিশাল দাপটে তখন থাকতেন। তো উনিও তখন বলছিলেন যে ৭৫ যখন বঙ্গবন্ধু মারা গেলেন, হ্যাঁ?
মানে এই যে একটা সিচুয়েশন, উনার কিন্তু ওরকম সময়ও কাস্টমারের অভাব হয়নি। উনি যেটা বলতে চেয়েছেন, এই যে নারী পুরুষের যে যৌন সম্পর্কের যে জায়গাটা, এই যে চাহিদার যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু কোনো যুক্তি, কোনো শোভন, কোনো শালীন এই শব্দগুলার দিয়ে এটাকে ব্যাখ্যা করা কঠিন। বরং হলো বাস্তবতাটা আসলে কি এটা উনি বলবার চেষ্টা করেছেন যে, এটা হলো বাস্তবতা। কাজে আমরা যদি কোনো কর্মসূচি হাতে নিই, আমরা যদি কোনো কিছু করতে চাই, আমরা যদি তাদের জীবনের পরিবর্তনের ক্ষেত্রে তাদেরকে যুক্ত করে কিছু করতে যাই, ওই বাস্তবতাগুলোকে আসলে মাথায় নিতে হবে। ওই বাস্তবতাগুলোকে কনসিডার করতে হবে। শুধুমাত্র আমার ধর্মের সাথে যায় না, আমার এটা অশালীন, এটা আমার হচ্ছে যে শিক্ষার সাথে যায় না, আমার দেশের কালচারের সাথে, এসব কথা বললে না আসলে কাজ হবে না। কারণ শত, শত বছর ধরে কিন্তু টিকে আছে। এই ব্রথেলগুলো টিকে আছে, এই ব্যবসা টিকে আছে। হ্যাঁ, এখন অনেক নতুন, নতুন আরো অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়েছে একই ইয়ের জন্য। সেই হিসাবে যদি বলি যে ব্রথেলগুলো খুবই সেকেলে মডেলে চলছে। কিন্তু তারপরেও চলছে এবং এখন পর্যন্ত আছে, টিকে আছে। তো নূরজাহান মাসির চরিত্রটা এখানে কিন্তু অনেক শক্তিশালী এবং আরো একটা জিনিস, সে সরাসরি এনজিওদেরকে বা যদি বলি যে এখানে আসলে সুরমা হচ্ছে যে উন্নয়ন, বাংলাদেশের তাদেরকে দিয়ে যে উন্নয়ন কর্মকাণ্ড, তাদের হচ্ছে একজন প্রতিনিধি হচ্ছে সুরমা, যারা এসব কাজের সাথে জড়িত। সে সুরমাকে বলছিল যে, তোমরা হচ্ছে যে ওষুধ দাও হচ্ছে যারা ইয়াং, যাদের প্রচুর টাকা আছে, তাদেরকেই তোমরা নিয়ে দিচ্ছ। কিন্তু তোমরা আমাকে ওষুধ দিচ্ছ না। আমি তো বৃদ্ধ। আমার তো শোনার সময়, ভালো সময় চলে গেছে। এখন আমি খেতে পাই না, থাকতে পারি না, আমার থাকার জায়গা নাই। এখন তো আমার আসলে সহযোগিতা দরকার। এখন তো কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না। এখন তো কেউ আমাকে কিছু কিনে দিবে না। কাজেই আমার তো এখন দরকার। তোমরা কেমন কাজ করো? আমাদেরকে নিয়ে তোমাদের এই কেমন উন্নয়ন কর্মকাণ্ড, যেখানে হচ্ছে যে আমার কোনো হচ্ছে সুবিধা নাই। তো সে কিন্তু ওই আঙ্গুলগুলো অনেক দিকেই তুলেছে। আমাদের পুরো উন্নয়ন কর্মকাণ্ডের রাজনীতি, দিকেও তুলেছে। অর্থনীতি, উন্নয়ন, অনেক বিভিন্ন কিছু রকমের এর যে মধ্যে। সমস্যা এবং একই সাথে সেটা তাদের জীবনে যে প্রভাব ফেলে। আপা সোজা কথায় বলতে গেলে যেটাকে আমরা সিস্টেম বলি একটা শব্দে। একেবারেই। তার মতো একজন মানুষ যে আসলে কোনোদিন সিস্টেমের দিকে পড়াশোনা উন্নয়ন, করেনি, হ্যাঁ, জীবনের আঙুলটা এত তুলেছে। কঠিন জায়গাগুলো পার হয়ে বেঁচে আছে আসলে। হুম। তার মানে তার জীবন দর্শন, তার যে শিক্ষা, তার যে কথা, এটা কিন্তু তার নিজের জীবন থেকে বলে, এটা কোনো বই থেকে কিন্তু বই সে থেকে শিখেনি। আসে। তো ওইটা মনে হয়েছে অনেক ক্ষেত্রেই, আমার কাজ করতে যেয়ে অনেকের অনেক কথাতেই মনে হয়েছে যে সত্যিকারের জীবনের যে শিক্ষাগুলো না ওই জায়গাগুলোতে আছে। এই মানুষগুলোর যে জীবন বোধ, সেটা খুব কঠিন বিষয় আসলে। রাইট, রাইট। বাহ! ভালো লাগলো আপা আপনার সাথে কথা বলে অনেক। আমার একটা প্রশ্ন আপা, মানে জি। একদম শেষের দিকে যেহেতু মানে আলোচনাটা, এটা খুব দুঃখজনক, বাট তারপরেও প্রশ্নটা আমি করব। মানে এই যে গল্পের চরিত্ররা, বাস্তব জীবনের চরিত্ররা, যাদের নিয়ে আজকের এই আলোচনা, আসলে তাদের জীবনের একটা পরিণতি তো আমরা ধরেই নেই যে ওখানে, কিন্তু এই যে শেষ বয়সে যে তাদের যে স্ট্রাগলটা, সেটা হয়তো কল্পনাতীত বলবো, হ্যাঁ, কল্পনাতীত, কল্পনাতীত। এত এই মানবেতর অবস্থা। একদমই তাই। কিন্তু আমি বলছি যে এই যাত্রার শেষ কোথায় আপনি মনে করেন, বা এই চরিত্ররা আসলে অন্তিম পরিণতি কোথায়, এরা কোথায় যাবে, কি হবে সামনের জেনারেশন যারা আসছে, প্রতিটা এটা কি পল্লী বলছি, ব্রথেল বলছি, যে শব্দগুলোই বলছি না কেন মেইন স্ট্রিম লেন্স থেকে, আমি বলছি যে আসলে তাদের জীবনেই আসলে কি অপেক্ষা করছে আপনার দীর্ঘ লেখালেখির জায়গা থেকে হোক। তো আপনি যখন আজকে আবার ব্রথেলের গল্পটা বললেন যে স্বাধীনতার আগে এবং পরের গল্পটাই একই রকম, আসলে আমার মনে হয় যে মানে তাহলে আসলে এটা শেষ কোথায়, মানে মানুষজন আচ্ছা, কিভাবে শেষ নিজের কথা এই জীবনের প্রশ্নের উত্তর পরিবর্তন। মনে হয় আমার নেই। হ্যাঁ, রাইট, কিন্তু যে জায়গাটা আশা আছে যে জায়গাগুলোতে, সেখানে হচ্ছে যে একটা বড় ধরনের মানুষের কাছে কিন্তু, মানে মেয়েদের কাছে বা নারীর কাছে যদি বলি, তাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে। আচ্ছা, ওনারা জানে যে কোথায় গেলে আমি স্বাস্থ্য সেবাটুকু পাবো, কোথায় গেলে আমার বাচ্চাটাকে আমি স্কুলে ভর্তি করতে পারবো। এই ধরনের একটা পরিবর্তন এসেছে। আরেকটা জিনিস আমরা দেখতে পাই, আগে যেরকম একটা ইয়ে ছিল যে যৌনকর্মীর মেয়ে যৌনকর্মী হবে, এরকম যে রাইট, জায়গাতে। কিন্তু এখন আমরা তাদের মধ্যে দেখেছি শহরের মধ্যে বাসা ভাড়া নিয়ে সন্তানদেরকে সেখানে রেখে দূরের কোনো আত্মীয়-স্বজনকে কেয়ারটেকারের মতো রেখে তারা তাদেরকে পড়াশোনা করাচ্ছে। সে নিজে সেখানে যায় না, পরিবেশ নষ্ট হবে, তারা হচ্ছে যে সমাজের কাছে হেয় হবে, বাচ্চারা আইডেন্টিফাইড হবে, এই ধরনের কিছু Right. জায়গায় আচ্ছা, মানে সে ব্রথেলে থেকে সে সাপোর্ট গুলো দিচ্ছে। আগে যেটা ছিল যে একদম অন্ধভাবে বিশ্বাস করে হচ্ছে আত্মীয়-স্বজনকে দিত, এখন সেই জায়গায় কিছুটা পরিবর্তন আছে, নিজে কিছুটা মনিটরিং করা, খোঁজ খবর নেওয়া, সচেতন সত্যি হচ্ছে। ওই জায়গাটায়। কেউ হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট করেছে, এখন অনেকেই হুম। ব্যাংক অ্যাকাউন্ট করেছে। এটা হচ্ছে যে এনজিওদের দিক থেকেও হচ্ছে একটা ইয়ে আচ্ছা। ছিল। তাতে
খুব যে সবাই লাভবান হচ্ছে তা না, আবার কেউ কেউ যে হচ্ছে না তাও না। তাও না। অনেকে আছে যারা হলো যে বয়সের কথাটা হিসাব করে যে আমি কত সঞ্চয় বছর করছে। পর্যন্ত কাজটা করতে পারবো। কাজে আমার অন্য একটা জায়গায়, অন্য শহর বা গ্রামে কোনো একটা জায়গায় একটা বাড়ি করা বা একটা আয়ের ইয়ে রোজগার এর ব্যবস্থা করে, সেরকম কিন্তু সে বিকল্প আয়ের ব্যবস্থা বিকল্প করা। ইভেন Right. ইয়ের ভিতরে অবশ্য বিকল্প আয় বলতে ব্রোথেলের ভিতরে চা নাস্তার দোকান দেওয়া এরকম কিন্তু অনেক মেয়েরাই হচ্ছে যে করছে। করে, করছে। করছে আচ্ছা। একটু তো যারা একটু সচেতন আসলে। আবার অনেকে আছে এত বেশি হচ্ছে ইনকাম করে যেরকম, আবার প্রচুর নেশা করে, প্রচুর এইটা করে আবার নষ্টও করে ফেলে, এরকমও আছে। কিছু পরিবর্তনের জায়গা হচ্ছে এইভাবে হচ্ছে যে তারা পরবর্তীতে যেন আমার সন্তান যেন আর আমার এইটা মতো একটা না হয়, হ্যাঁ, ভালো ওইখানে দিক একটা। মনে হলো আমার কাছে যে এবং ওরা হ্যাঁ। মানুষের উপরে ভরসা করাটা যেমন আগে যেমন অন্ধ ভরসা করতো, ওই জায়গা থেকে আমার মনে হয় একটু একটু করে হচ্ছে। আমাদের কাজের যে জায়গাটা সেটা হলো সিস্টেমের জায়গাটা, ওখানে আমাদের এখনো অনেক কাজ করবার দরকার আছে এবং সুযোগ আছে। পজিটিভ যে জায়গাটা একটা সময় হচ্ছে যে যেগুলোর কোনো স্বীকৃতি পাওয়াই যেত না, কিন্তু এখন কিন্তু হচ্ছে সরকারি বিভিন্ন সংগঠনগুলো এবং হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়টা কিন্তু এই কর্মসূচিগুলোর সাথে জড়িত। একই সাথে হচ্ছে বিভিন্ন উন্নয়ন সংগঠনগুলো আছে, দেশি বিদেশি দাতা সংস্থারাও আছে। কাজে এই জায়গাটায় অবস্থার পরিবর্তন হচ্ছে, ওইটা একটা আশার বাণী দিবে। আর একটা জিনিস হচ্ছে যে তারা নিজেরা অনেকটা সংগঠিত, তারা জানে তাদেরকে তাদের অধিকারের জায়গাগুলো, কাজেই তারাই হয়তো সিদ্ধান্ত নিবে কোনো একটা সময় যে তাদেরকে ভবিষ্যতে কি করতে হবে সেই জায়গাগুলো। এবং এটা একদিনে হবে না, এটাও হচ্ছে যে একটা প্রক্রিয়া, প্রতিদিন Right, পরিবর্তন right. হতে হতে কোনো একটা জায়গায় যাবে। তো সেই প্রত্যাশাটা কিন্তু রাখছি, অন্তত মানুষ হিসেবে তারা যেন তাদের সেই অধিকারগুলো পায়, মানুষ হিসেবে তারা তাদের সার্ভিসগুলো, সেবাগুলো এবং একটা রাষ্ট্রের কাছ থেকে তাদের যা যা পাবার কথা, সমাজের মানুষের কাছ থেকে যা পাবার কথা, সেই এই জিনিসগুলো তারা পাবে। দৃষ্টিভঙ্গির জায়গা যেটি আসলে আমরা মূল স্রোতধারায় নারীদের ক্ষেত্রেও আমরা এখনো কিন্তু পুরোপুরি পাইনি, ওটি সেই জায়গাটা আমি বলবো এটা আসলে আমাদের মূল নারী অধিকারের জায়গা, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জায়গাটার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। ধন্যবাদ আপা আপনাকে যুক্ত হওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ দর্শকদেরকেও। থ্যাংক ইউ আপা।